আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সংক্ষিপ্ত লাইভ সেশনে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর দিতে চাই। ইতিমধ্যে ইনকিলাব মঞ্চ ঢাকার শাহবাগ আবারও অবরোধ করেছে এবং যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদির খুনিরা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত শাহবাগের ওই রাস্তা অবরোধ থাকবে। অর্থাৎ ইউনূস সরকারকে আবারও বড় রকম চাপ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমাকে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে 3 জন উপদেষ্টা এই মঞ্চে আসবে, তারপর আমরা আপনাদের জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো পর্দার অন্তরালে 8 দলের যেই জোটটি ভাঙছে না, গড়ছে না, নতুন করে আরো কেউ কেউ আসছে, এই ব্যাপারেও জামাতের কিছু তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রফেসর ইউনূসের ফেসবুক প্রোফাইল, ওসমান হাদির সেই প্রোফাইল এবং তার পোস্ট কবিতা ডিলিট হয়ে গেছে এবং আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 30 লক্ষ ফ্যান ফলোয়ারের পেজটিও নিখোঁজ হয়ে গেছে। অর্থাৎ ওসমান হাদির খুনিরা কিভাবে এটি করছে এবং কারা তারা, সেই বিষয়টি আমি আপনাদের কাছে জানাবো। দর্শক, প্রথমেই আমরা আপনাদেরকে একটু দেখিয়ে আনি শাহবাগের বর্তমান দৃশ্য, কারণ আপনারা শাহবাগের এই দৃশ্য দেখার জন্য এখন সবাই অপেক্ষায় আছেন। আমরা আসেন এক নজর দেখে আসি। দর্শক, আপনারা দেখলেন শাহবাগের বর্তমান দৃশ্য। রাতের অন্ধকারে হাজারো মানুষ মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদ করছে, উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা বলছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি স্লোগানে কাঁপছে এখন রাজধানী। অর্থাৎ এই সরকারকে একাধিকবার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ, কিন্তু সরকার ইনকিলাব মঞ্চের এই আলটিমেটাম ভুলে তারা প্রথম আলোতে চলে গিয়েছিল। অর্থাৎ প্রথম আলো এই সরকারের লেঞ্জা ধরে টান দিয়েছিল। প্রফেসর ইউনূস বলি কিংবা বর্তমান সরকারের যারা ডিপ স্টেট বসে আছেন, তারা প্রত্যেকে হাদির খুনিদের না ধরে প্রথম আলোর যারা ভাঙচুর চালিয়েছে তাদের খুঁজে বের করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। একটা বিষয় না বললেই নয়, কতটা লজ্জা পাওয়ার কথা বা কতটা অপমানিত আমরা বাঙালি জাতিরা, বাংলাদেশি জাতিরা, যে হাদিকে হত্যার দায় বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ওপারের হেডকোয়ার্টার প্রথম আলো দিল্লি স্টারের কার্যালয়ে হামলা করেছে। এটির জন্য হাদির খুনিকে না ধরে উল্টো প্রথম আলোতে কারা কি করেছেন তাদেরকে শনাক্ত করে করে পুলিশ ধরার কাজে ব্যস্ত হয়ে গেছেন। আমি একজন র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলাম যে ভাই, আপনি এই চেয়ারটায় বসার আগে কই ছিলেন? তিনি আমাকে বললেন যে ভাই, আমি অমুক জায়গায়, আমাকে আওয়ামী লীগ সরকার সাইজ করে ফেলে রেখেছিল। অর্থাৎ বহু বছর তিনি কোনো পদ পদবি পাননি, কারণ তিনি আওয়ামী লীগ পরিবারের নন বলে। তাই বললাম, তাহলে আপনাকে এই চেয়ারটা কারা দিয়েছে? তিনি বলেন যে এই সরকার দিয়েছে। আমি বললাম না, এই সরকার দেয়নি, এই চেয়ারটা আমরা আপনাকে দিয়েছি, হাদিরা দিয়েছে, নাহিদ আসিফরা দিয়েছে, যারা জুলাই বিপ্লব করেছে তারা দিয়েছে। যদি আপনার শরীরে দেশপ্রেমের ন্যূনতম রক্ত থাকে, ইমানের এতটুকু রক্ত থাকে, মুসলিম হিসেবে আপনি নিজেকে পরিচয় দেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যারা এই চেয়ারে আপনাকে বসালো তাদেরই একজন ওসমান হাদির তার খুনের বিচার না করে যারা খুনিদের দোষক, সেই প্রথম আলো বা ডেইলি স্টারের হামলার অভিযোগে যাদের গ্রেফতার করছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। তিনি বলছেন রাষ্ট্রের নির্দেশ। আমি বললাম যে এই রাষ্ট্র আপনাকে নির্দেশ দিচ্ছে, তাহলে তো আগামীতে এই পদে বসে আপনি আবারও গুম খুম করবেন রাষ্ট্রের নির্দেশে।
আমি বললাম, আমরা আপনাকে মাথায় রাখলাম, আমরা জানতে চাইব আজ থেকে কয়েক বছর পর নতুন সরকার আসলে আপনি কোন পদে বসতে পারেন। তিনি আমাকে বলেন, ভাই এভাবে বলবেন না, আমরা কি করবো, আমরা আপনাদের চোখ কান কোথায় গেল? আজকে আমার মতো একজন নাগরিক আপনাকে থ্রেট দিচ্ছি, অথচ আপনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আপনাকে বুকে জড়িয়ে নেব, কিন্তু আপনি করছেনটা কি? প্রত্যেকে যদি রাষ্ট্রের অজুহাত দেখান, এই দেশ চলবে কিভাবে? হাসিনা 16টা বছর মানুষকে গুম খুন ক্রস ফায়ারে মেরেছে ঠিক এই একটি অভিযোগে। রিজিক আল্লাহ দেন, কোন রাষ্ট্র সরকার দেয় না। ইউনূসকেও রিজিক আল্লাহ দেন, আমাকেও আল্লাহ দেন, ফকিরকেও আল্লাহ দেন, আবার ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লুটেরা এস আলমকেও আল্লাহ দেন। সো আপনারা এমন কাজ করবেন না যে কাজে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়। উনি বুঝলেন আমার কথা এবং তার অপারগতার কথাটি বললেন। তিনি একজন দেশপ্রেমিক, আমি তার নামটি বললাম না। পুলিশের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বললাম যে হাদির খুনিদের গ্রেফতারে কি করছেন। রহস্যজনক কারণে তাদের উত্তর আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে না। প্রশ্ন হলো, প্রথম আলোতে যারা রাতের গভীরে হামলা করলো তাদের কোথায় কোথায় থেকে খুঁজে খুঁজে বের করে আনছেন। রাজধানীতে প্রকাশ্যে সিসি ক্যামেরার মধ্যে থেকে গুলি করে মারলো যে খুনি, যার নাম ঠিকানা 14 গোষ্ঠীর ঠিকানা চলে আসলো, তাকে খুঁজে পাওয়া গেল না। বাংলাদেশের একজন ভাড়াটে সাংবাদিক, জোকার 9 তার নামটি আমি দিয়েছিলাম প্রথম, জোকার 9, তিনি বলছেন এই খুনি এখানে গুলি করেছেন, সেখানে গেছেন, সেখান থেকে ওখানে গেছেন, তারপরে ভারত চলে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদেরকে একটা অন্ধকারে রাখলেন যে তিনি ভারত চলে গেছেন, আর কোনো খেলা নাই। আমাকে এসবির খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন কালকে ফোন দিয়ে বললেন যে জোকার 9 যে তথ্যটি দিয়েছে এখানে কয়েকটা ঘটনা হতে পারে। এক, আসামি ভারত চলে গেছে, এটি তিনি আমাদের দৃষ্টি ফেরাবার জন্য বলতে পারেন। 2, এই খুনি এখনো দেশই আছে, কিন্তু এই খুনিকে আরো একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, শুধু ওসমান হাদি নয়, আরো অনেকেই আছে। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আছেন কে, জনাব তারেক রহমান, তিনি কিন্তু খুবই কি বলবো যে মানে বর্তমানে তাকেও অনেক বড় টার্গেটে রাখা হয়েছে। এক বাক্যে যদি বলি, হাই সিকিউরিটি তাকে রাখা হয়েছে। এবং এই খনিকে বা তার ব্যাংক অ্যাকাউন্টে যে বিশাল অঙ্কের লেনদেনের বিভিন্ন তথ্য আসছে, তার মানে তিনি আমাদের জোকার 9, তিনি তো নিজেও আওয়ামী লীগের ফ্যাসিজমের লোক ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে চাকরি মানে অনৈতিক কাজের জন্য চাকরি হারিয়ে গেছেন এবং তিনি বর্তমানে বিশেষ এজেন্সির হয়ে কাজ করেন। তাকে বলা হয় ভাড়াটে সাংবাদিক, অর্থাৎ যে টাকা দিবে তিনি তার হয়ে কথা বলবে, আমি দিলে আমার পক্ষে বলবে, আপনি দিলে আপনার পক্ষে বলবে। তার সকল কাজ হলো অর্থের জন্য, যে অর্থ দেয় তিনি তার পারপাস সার্ভ করেন। কেউ যদি তাকে বস্তুনিষ্ঠ বা সততার সাংবাদিক মনে করেন, সে বোকামি করবেন। আবারও বলছি, বোকামি করবেন। সে কোনো দলের লোক না, কিন্তু যেই দল টাকা দেয় সেই দলের হয়ে কাজ করে, তার মানে সেই দলেরও না, টাকার লোক সে। আপনি টাকা বেশি দিবেন, আপনার হয়ে কাজ করবে। তো সেই জোকার 9-এর মূল টার্গেটটা এসবির যে অফিসার আমাকে বললেন যে এই খুনিকে দেশে রাখা হয়েছে, ধরেন, কিন্তু বলা হচ্ছে তিনি চলে গেছেন, যাতে সবার দৃষ্টি আড়ালে চলে যায়, সে তাকে নিয়ে আর কেউ টেনশন না করে, সে তো চলেই গেছে। কিন্তু তিনি বাংলাদেশে আরো কিছু হত্যাকাণ্ডে জড়াতে পারেন, অর্থাৎ তাকে দিয়ে আরো কিছু অ্যাসাইনমেন্ট কভার করা হতে পারে। তো সেইভাবেই পুলিশ, আমি তাকে বললাম তাহলে আপনারা এই তথ্য জানলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তারা বলছেন যে আমাদের কাজ আমরা করছি, কিন্তু রাষ্ট্রের অনেক নির্দেশের উপরে ডিপেন্ড করে আইন শৃঙ্খলা বাহিনী। ধরেন খুনি কোন একটি হেফাজতে থাকতে পারে, কোন একটি গোয়েন্দা নেটওয়ার্কের জালে আছে, এই খুনি আদালতে গেলে তার মাস্টার মাইন্ডের নাম বলে দেবে কে খুনের সাথে জড়িত। তাহলে কি করতে হবে? ক্রস ফায়ারে মেরে দাও, অথবা তাকে চিরতরে গুম করে দাও, অথবা তাকে ভারতে পাচার করে দাও, কোনো না কোনো কিছু হতে পারে। আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে 650 জন আওয়ামী বিভিন্ন দোসরা পালিয়েছিল, কজনকে আমরা পেয়েছি? এই রাষ্ট্র সেনা প্রধানের কাছে এই জবাব চেয়েছে? চায়নি। তো এখন হাদির বিচারের দাবিতে, যে হাদি এই দেশ স্বাধীন করেছেন, রক্ত দিয়ে লড়াই করেছেন, সেই হাদির খুনিদের, যে হাদি বারবার বলেছিল আমি আমার নিরাপত্তা চাই না, কিন্তু আমার খুনের বিচার চাই, যদি আমি কখনো মারা যাই বিচারটা আপনারা কইরেন। হাদির এই ছোট্ট দাবিটা এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশের সরকার বাস্তবায়ন করছে না। তাহলে আগামী দিন কি হবে আমরা বুঝে গেছি। আসেন আমরা হাদির আন্দোলনের আরো কিছু তথ্য আপনাদের একটু দেখিয়ে আনি।
হাসিনার সামনে চলবে না। প্রিয় ভাইয়েরা, আশেপাশে কথা না বলি, আপনাদের কথাই তো আমরা বলেছি। হাদি ভাই তো সবসময় তার জীবনের মায়া করেন নাই, তিনি তো আপনাদের কথাই বলেছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে এই খুনিদেরকে গ্রেফতার করা না পর্যন্ত এই রাজপথে অবস্থান গ্রহণ করা। দর্শক, আমরা জাবেরের বক্তব্য শুনলাম। হাদির মৃত্যুর পর জাবের যেন হাদির বাকি কাজগুলো বাস্তবায়ন করছেন। অসম্ভব সাহসী এই যুবক। তিনি আজকে বক্তব্যে বলছেন আমাদের গোয়েন্দা বাহিনীগুলো ডিজিএফআই, এনএসএফ আমাদের বলছে যে এখানে অপ্রীতিকর কিছু ঘটতে পারে। তার মানে আমাদের রাষ্ট্রের এজেন্সি শাহবাগ থেকে অবরোধ তুলে দেওয়ার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে বা ভয় দেখাচ্ছে। জাবের বলছে যে আপনারা আমাদের হুমকি দিচ্ছেন বা ভয় দেখাচ্ছেন, ভালো কথা, আপনাদের কাজটা কি যে আমাদের উপর হুমকি আসবে সেটা মোকাবেলা করা? রাষ্ট্র তো আপনাদের সে কাজে বসিয়েছে, নাকি আপনাদের রাষ্ট্র বসিয়েছে আমাদের তুলে দেওয়ার জন্য? জাবের বলছেন 3 জন উপদেষ্টা আসবেন এই মঞ্চে, কেউ যেন এই উপদেষ্টাদের মিথ্যা বলিতে উঠে না যায়। ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা দেয়া হবে পরবর্তী কি, এবং রাতে বিভিন্ন জায়গা থেকে হাদির ভালোবাসার মানুষেরা, এবং হাদি এই শীতে কিছু কম্বল কিনেছিলেন তার ভক্ত অনুরাগীদের কাছ থেকে, পেয়েছিলেন, কিনেছিলেন, শীতে তিনি দিবেন শীতার্থ মানুষকে, কিন্তু হাদি নেই। সেই কম্বলগুলো আজ হাদির জন্য যারা শাহবাগে রাত জেগে সেই জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত এবং সারা রাত এই অবরোধ চলবে, সেই অবরোধের যারা আসছে তাদেরকে হাদির সেই ভালোবাসার কম্বলগুলো দেয়া হয়েছে। তারা শীতে সেই কম্বল দিয়ে শীত নিবারণ করছে। বাংলাদেশ আবারও একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। শাহবাগের এই আন্দোলন আগামীকালকে আরো বৃহৎ হবে। ইতিমধ্যে আপনাদের ফুটেজে দেখিয়েছি হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়েছে, মোবাইলের লাইট জ্বালিয়ে পুরো শাহবাগ ঘিরে ফেলেছে, এবং কোনো প্রকার এখান থেকে ঘোষণা এসছে যে তারা এখান থেকে যাবে না হাদির খুনিদের ধরা না পর্যন্ত। কোনো উপদেষ্টার মিথ্যা বলিতে যাবে না। এতগুলো আলটিমেটাম দেওয়ার পরও একজনকে গ্রেপ্তার করতে পারেনি। সব প্রথম আলোর হামলাকারী গ্রেপ্তার হচ্ছে। বদমাশির একটা শেষ আছে। যেই ছাত্র জনতা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতা আজকে হয়ে গেছে কি জানেন? তারা আজকে রিফিউজি হয়ে গেছে, তারা আজকে হামলাকারী হয়ে গেছে। আর যারা 16টা বছর এই দেশে ফ্যাসিজমের ন্যারেটিভ তৈরি করেছে, সেই দিল্লি স্টার, পন্দের আলো, তারা হয়ে গেছে দেশপ্রেমিক। তাদের কথা রাষ্ট্র চলে। তাদের বিরুদ্ধে পোস্ট করার জন্য ইলিয়াসের 2টো আইডি গায়েব। ইলিয়াসের গণমাধ্যম বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে সরকার। এই সরকারের কি লজ্জা শরম নেই? এত নির্লজ্জ হয় কিছু? কিভাবে জাতিকে মুখ দেখান তারা? ইউনূস সরকারের ফেসবুকে দেখেন, ফেসবুক বা ইউটিউবের এই সোশ্যাল মিডিয়ার কিছু জাল থাকে, নেটওয়ার্ক থাকে, যেমন আমেরিকাতে আছে, সিঙ্গাপুরে আছে, ভারতে আছে। হাদির খুনি কারা একটু চিন্তা করেন। প্রধান উপদেষ্টা হাদির যেই ছবিটি দিয়ে কভার ফটো দিয়েছিলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের একজন নোবেল বিজয়ী, সেটি গায়েব হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। একটি কবিতা পোস্ট করেছিলেন, সেটাও গায়েব হয়ে গেছে ডক্টর ইউনূসের। বুঝতে পারছেন মেটা কন্ট্রোল করছে কারা? ফেসবুক। আমার তো অনেকগুলো আইডি নিখোঁজই হয়ে গেছে। আমি আইডি তৈরি করি 3 লাখ 4 লাখ, নাই। একটা আইডি তৈরি হলো প্রায় 1 মিলিয়নের উপরে, হঠাৎ করে দেখি ওই আমাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বলছে, আইডি নাই, আর খুঁজে পাই নাই। ফেসবুক দাঁড়া করতেই পারি না ফেসবুকে। এখন একটি আইডি আছে 2,70,000। গত 2 বছর ধরে, মানে 2 বছরের বা 1.5 বছর হলো এটা স্ট্রাইক খাইছে, ওই ওপারেনি। গত 1.5 বছর, 2 বছর না, 1.5 বছর ধরে মাত্র 5 থেকে 6,000 ফলোয়ার আসছে। ভিডিও র্যাঙ্ক করে না। তাহলে আমরা ফেসবুকে যে কাজ করব, আমাদেরকে ওই আমাদের প্রতিবেশী দেশের ছাকনিতে ফেলে রাখছে। তারা সব তাদের মতো করে কন্ট্রোল করে, মন চাইলে আইডি গায়েব করে দেয়। হাদির ছবি ফেসবুকে দিলে এখন ফেলে দিচ্ছে। ফেসবুকে অনেকের আইডি ব্লক হয়ে যাচ্ছে। বিশ্বাস করবেন, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 30 লক্ষ ফ্যান ফলোয়ারের পেজটি হাদির ছবি বা হাদির পোস্ট করার জন্য নাই হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। বুঝতে পারছেন আমাদের বিরুদ্ধে ওরা কত শক্তিশালী এবং কারা এটা করছে? বাংলাদেশের ফেসবুক কন্ট্রোল করে আমাদের প্রতিবেশী দেশটির ছাকনি, আমেরিকান টানা। তার মানে তারা পুরো হাদিকে গায়েব করে দিতে চায় সোশ্যাল মিডিয়া থেকে।
তাহলে আমরা কারা খনি বুঝতে পেরেছি? আমরা এখনো ঘুমিয়ে আছি। আমাদের বিএনপি নেত্রী নীলুফার ইয়াসমিন মনিয়াপা বোধহয় নাম, আমার সাথে একসময় খুব ভালো রিলেশন ছিল। বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা ভোলার একটি উপনির্বাচন ছিল লালমোহন তজুমুদ্দিনে, খুব হাই ভোল্টেজ নির্বাচন। আপনাদের মনে আছে আওয়ামী লীগ ক্ষমতা আসার প্রথম দিকে সেই নির্বাচনে বিএনপি বেগম জিয়া ছাড়া সকল সিনিয়র নেতারা ভোলা এসেছিলেন। সেই সময়টা আমিও এসছিলাম সংবাদ কভারের জন্য, নিউজ এডিটর হিসেবে আমার টিম নিয়ে এসেছিলাম। মনিয়াপা ছিলেন অসম্ভব সাহসী একজন ভালো বক্তা। কালকে তিনি হাদিকে গিনিপিগ বলছেন। আমি মনে করছি এই দলগুলো আসলে তাদের দেউলিয়ত্বের পর্যায়ে চলে গেছে, যারা হাদিকে সহ্য করতে পারছে না। লজ্জা লাগছে কথাগুলো বলতে, যে আমরা কোথায় যাচ্ছি। যারা দেশটা স্বাধীন করেছে তারা বিচার পাবে না, তাদেরকে গিনিপিগ বলছি। 16 বছর ধরে বিএনপি জামাত ক্ষমতার ওই হাসিনার একটা পশম নাড়াতে পারেনি। এই যুবকরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো, আর তারা ক্ষমতা আসার জন্য এখন লড়াই করছে। লজ্জা থাকা উচিত আসলে আমাদের। এই দেশ আর এগোবে না, এই দেশ এখানেই, আমার মনে হয় যে এখান থেকে এই দেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এখন পর্যন্ত ওপার এই দেশকে কন্ট্রোল করছে। এখন পর্যন্ত পন্দের আলো, ডেলি স্টারের মতো গণমাধ্যম বাংলাদেশ কন্ট্রোল করছে, ডিবি স্টেট হয়ে বসে আছে। তারা যা চায় তাই হয়। কি করবেন এখন বলেন? আপনাদেরকে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। দলে বিভক্ত হবেন না। এই দেশকে বাঁচাতে হলে একটি মেসেজ আপনাদের দিয়ে রাখি, দেশকে বাঁচাতে হলে দিল্লি না ঢাকায় স্লোগানকে বাস্তবায়ন করতে হবে। হাদির মতো আমরাও যে কোনো সময় বুলেট খেতে পারি, আমাদের মাথাও টার্গেটে আছে শত্রুর। কিন্তু এই কথাগুলো নির্ভয়ে না ভয়ে বলছি, সে তার চেয়ে বড় কথা হলো এই কথাগুলো বলছি কাদের জন্য? আপনাদের জন্য বলছি। হাদি বলে গেছে, আমরা বলে যাচ্ছি, হাদির দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। যদি আপনি নিজে মনে করেন যে আমি নামবো না, আমি জীবন দেব না, আপনার জীবন আল্লাহ লিখে রেখেছেন। আপনি কতদিন বাঁচবেন সেটা আল্লাহ জানে। হয়তো অসুখে মরবেন, রোড অ্যাক্সিডেন্টে মরবেন, কিন্তু সেই জীবনটা দেশের জন্য দেয়া খুব জরুরি। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় কঠিন সিচুয়েশনে আছে বিপ্লবীরা। একদিকে তাদের লোক মারা যাচ্ছে, দ্বিতীয় তারা বিচারের জন্য রাজপথে। আর তারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছে, তারা উপদেষ্টা মণ্ডলীতে বসে লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, আর তারা রাষ্ট্রের কিং বনে গেছে। আর যারা খুনিদের পক্ষে, তারা হয়ে গেছে আমাদের রাষ্ট্রের এখন টেপিস্টেট। আমাদের আবার একটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। হাদির রক্তের সাথে যারা বেইমানি করবে, আগামী দিন তাদেরকে আমরা এই বেইমানির শাস্তি বুঝিয়ে দেব। সেটা রাজনৈতিক দল হোক, সেটা কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, সেটা আমাদের কোনো এস্টাবলিশমেন্ট হোক, আমাদের রাষ্ট্রের উপদেষ্টা হোক, আমরা কাউকে ছাড় দেব না। প্রত্যেকে শাহবাগ চলে আসেন। সেখানে পরিবার নিয়ে অনেকে চলে আসছে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে। কি পরিমাণ ঠান্ডা বাহিরে আপনারা জানেন, আমিও বাংলাদেশে আছি, আমিও জানি। অনেকে ছোট বাচ্চা নিয়ে চলে এসছেন। হাদির জন্য শেষ লড়াইটা করতে আসেন। আগামীকাল, আজকে রাত থেকে আগামীকাল আমরা পুরো শাহবাগ না, পুরো ঢাকা আমরা অবরোধ দেখতে চাই। এই রাষ্ট্র হাদির বিচার করবে, কোনো আশ্বাস নয়, বিচার করতেই হবে। নতুবা এই সরকারের বিরুদ্ধে আমরা